আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের বিভিন্ন দূষণগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল। তো আজকে যে দূষণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটি দূষণ বা সয়েল পলিউশন। তো মাটি দূষণ বা সয়েল পলিউশন কেন হয় বা মাটি দূষণ আমরা কাকে বলবো এবং এর কী ফলাফল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, দৈনন্দিন আবর্জনা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এই সমস্ত দূষক মাটিতে মিশে ভূপৃষ্ঠের উপরের যে বিন্যস্ত মাটির স্তরের যে ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের অবাঞ্ছিত ক্ষতিকারক পরিবর্তন বা ক্ষয় সাধিত করে, তাকেই বলা হচ্ছে মাটি দূষণ। তার মানে আমাদের ভূপৃষ্ঠের ওপর যে মাটি রয়েছে সেই মাটির যে ভৌত ও রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন, যেটা কখনোই অভিপ্রেত নয় এরকম পরিবর্তন, সেই পরিবর্তন কেন হচ্ছে না বিভিন্ন ধরনের দূষক, যেমন ধরো প্লাস্টিক আমরা জানি নন বায়োডিগ্রেডেবল, সেজন্য এটা মাটিতে খুব দূষণ ঘটায়। এছাড়া বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, দৈনন্দিন আবর্জনা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা মাটিতে মিশে মাটির গুণগত মানকে বিনষ্ট করে। এই অবস্থাকে বলা হচ্ছে, এই অবস্থার সৃষ্টি হলে বলা হয় মাটি দূষিত হয়েছে। দেখো, মাটি থেকে আমাদের সব কিছু, তো মাটি যদি দূষণ হয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। তো এই মাটি, আমাদের যত রকমের ফসল সব এই মাটি থেকেই হয়। তাহলে মাটি যদি দূষণ ঘটে তাহলে সেই দূষণ মাটির মাধ্যমে উদ্ভিদের দেহে, উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীর দেহে এবং আমাদের শরীরে প্রবেশ করবে এবং আমাদের প্রভূত ক্ষতি সাধন করব। এছাড়াও মাটির সরাসরি সংস্পর্শে আমরা আসি, সেই সংস্পর্শে আসার কারণেও কিন্তু আমাদের অনেক রকম রোগ সৃষ্টি হতে পারে, যেগুলো মাটিতে যে জীবাণুগুলো থাকে যারা বিভিন্ন ধরনের ডিজিজ ঘটায় তারা কিন্তু আমাদের শরীরে রোগ সৃষ্টি করবে। তো দেখো, আমরা এই মাটি দূষণের বিভিন্ন কারণগুলো নিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করি। তাহলে প্রথম আসছি মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ যদি আমরা দেখি, প্রথম যে কারণটা বলতে পারি সেটাই হচ্ছে, কি বলবো না, জীবাণু। তো দেখো, মাটির সজীব দূষক, মাটির যে সজীব দূষক সেগুলো হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, এরা কিন্তু জীবিত, ওই জন্য সবই সজীব দূষক বলা হচ্ছে। ব্যাকটেরিয়া বলতে পারো, প্রোটোজোয়া, বিভিন্ন ধরনের প্রোটোজোয়া, কৃমি, এরা হচ্ছে মাটির সজীব দূষক। তো এই বিভিন্ন ধরনের জীবাণু এরা মাটির ক্ষতি করে থাকে। তো জীবাণু দ্বারা মাটির দূষণ বিভিন্ন উপায়ে হয়ে থাকে। যেমন ধরো, 1 নম্বর হিসেবে আমরা বলতে পারি শহরাঞ্চলে গৃহস্থলী এবং অন্যান্য কাজে উৎপন্ন যে বজ্র, সিওয়েজ বা স্লাজ রূপে উৎপন্ন হওয়ার পরে তার সঠিক ট্রিটমেন্ট না হলে তার জীবাণু মাটিকে দূষিত করে তোলে। অর্থাৎ শহর অঞ্চলে যে সমস্ত গৃহস্থলী থেকে যে সমস্ত বজ্র এবং পয় প্রণালীর জল ইত্যাদি মিশে মাটি কিন্তু দূষিত হতে পারে। এছাড়াও বিভিন্ন পৌর প্রতিষ্ঠানের যে আবর্জনা, প্রাণীদের মলমূত্র, তারপরে ধরো হাসপাতালের যে সমস্ত
পরিত্যক্ত বজ্র, এরা সবাই কিন্তু এগুলোকে আমরা মাটিতেই ফেলে দিই, যার ফলে কি হয়, এই সমস্ত বজ্রগুলো মাটিতে পড়ে মাটিকে দূষণ ঘটায়। অনেক রোগের জীবাণু মাটিতে বসবাস করে, অনেক রোগের জীবাণু যাদের প্রধান বাসস্থানই হচ্ছে মাটি, তো এবং তারা সংক্রমণ ঘটায়, এদের বলা হচ্ছে ইউডেফিক প্যাথোজেন। যে সমস্ত রোগের জীবাণু মাটিতে বসবাস করে, তাহলে কি লিখতে পারি না, যে সমস্ত রোগের জীবাণু মাটিতে বসবাস করে তাদের কি বলা হয় না, ইউডেফিক প্যাথোজেন। ইউডেফিক প্যাথোজেন, একটা নতুন টার্ম শিখলে। ইউডেফিক প্যাথোজেন কি, যে সমস্ত রোগের জীবাণুরা মাটিতে বসবাস করে এবং সরাসরি মাটি থেকে আমাদের শরীরে প্রবেশ করে, এই ধরনের প্যাথোজেনকে বলা হচ্ছে ইউডেফিক প্যাথোজেন। এরকম ইউডেফিক প্যাথোজেন অনেক আছে, যেমন অ্যানথ্রাস যে ডিজিজ, সেই অ্যানথ্রাস রোগের জীবাণু ব্যাসিলাস অ্যানথ্রাসিস কিন্তু ওয়ান কাইন্ড অফ ইউডেফিক প্যাথোজেন, যারা মাটিতে বসবাস করে। তাহলে প্রথম মাটি দূষণের কারণ হিসেবে আমরা বলতে পারি জীবাণু। মাটিতে সরাসরি যারা বসবাস করে যে সমস্ত জীবাণু, সেটা তো একটা হচ্ছে। তাছাড়াও মানুষের বিভিন্ন নিত্য নৈমিত্তিক কার্যের কারণে যে সমস্ত জীবাণু মাটিতে তৈরি হচ্ছে, সেই সমস্ত জীবাণুগুলো কিন্তু মাটিকে দূষণ ঘটাচ্ছে। তাহলে এটা হচ্ছে মাটি দূষণের একটা অন্যতম কারণ, যেটা আমরা পেলাম কি না, জীবাণু। মাটি দূষণের আরেকটি কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, রাসায়নিক পদার্থ। তাহলে 2 নম্বর কারণ হিসেবে বলতে পারি কি না, রাসায়নিক পদার্থ। দেখো, রাসায়নিক পদার্থ কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে না, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান বিভিন্ন উপায়ে মাটিকে দূষিত করে। যে সমস্ত রাসায়নিক উপাদান মাটিকে দূষণ ঘটায় তাদের দূষক রাসায়নিক পদার্থ বলা হচ্ছে। যেমন ধরো, মাটিতে যদি নিয়ম না মেনে বিভিন্ন ধরনের অজৈব সার, কৃত্রিম উপায়ে তৈরি যে সমস্ত সারগুলো, যেমন ধরো নাইট্রেট, সালফেট, এই ধরনের যে সার, এগুলো যদি অতিরিক্ত পরিমাণে, নিয়মের বহির্ভূত অর্থাৎ অতিরিক্ত পরিমাণে যদি ব্যবহার করা হয়, তাহলে এই উপাদানগুলি মাটিতে মিশে কিন্তু এই অজৈব সারগুলো মাটিতে মিশে কি করবে না, দূষণ ঘটাবে। তাহলে এটা এক ধরনের রাসায়নিক পদার্থ, যে সমস্ত অজৈব সার, নাইট্রেট, সালফেট জাতীয় রাসায়নিক সার মাটিতে মিশে মাটির দূষণ ঘটাচ্ছে। অনেক সময় এই কৃত্রিম রাসায়নিক উপাদান থাকে এই সমস্ত সারে, যেগুলো মাটির দূষণ ঘটায়। এই সমস্ত সারগুলো যেহেতু পরীক্ষাগারে তৈরি করা হয় কৃত্রিমভাবে, এই জন্য অনেক কৃত্রিম পদার্থ, কেমিক্যাল দেওয়া হয়, যে কেমিক্যালগুলো কিন্তু মাটিতে মিশে মাটির দূষণ ঘটাতে পারে। এছাড়া বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়, যেগুলো ফসলের উপাদান বিনষ্টকারী বিভিন্ন জীব বিনাশ করলেও, যে আমরা কীটনাশক ব্যবহার করি কেন, কীটনাশক মানে কীটকে যে নাশ করে, অর্থাৎ ফসলের ক্ষতি করতে পারে এমন কিছু কীটকে দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। এই কীটনাশকগুলো ফসল বিনষ্টকারী কীটদেরকে ধ্বংস করলেও এদের কিন্তু বিপজ্জনক প্রভাব থাকে, বা বিপজ্জনকভাবে এরা দূষণ ঘটায়। যারা এই কীটনাশকগুলো আমরা বলতে পারি ডিডিটি, বলতে পারি ব্রোমিন হেক্সাক্লোরাইড, এগুলো হচ্ছে বিভিন্ন কীটনাশক। ডিডিটি, বিএইচসি, ব্রোমিন হেক্সাক্লোরাইড, এগুলো ব্যবহার করা হয়। এরা
মাটিতে মিশে মাটির উর্বর ক্ষমতা তো হ্রাস করেই, তার সাথে সাথে মাটিকে কিন্তু দূষিত করে তোলে। এছাড়াও সোডিয়াম আর্সেনাইড নামক আগাছানাশক, আগাছাকে দূর করার জন্য সোডিয়াম আর্সেনাইড নামক আগাছানাশক, এছাড়া এলড্রিন জাতীয় রোডেন্টিসাইড, যেগুলো মিঠো ইঁদুর বা রোডেন্ট বিনাশকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়, এরাও কিন্তু মাটি দূষণ ঘটায়। অর্থাৎ মাটিতে একটা অন্য কারণে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটা তার একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে যাচ্ছে, তারা মাটিকে কিন্তু দূষিত করে রাখছে। তো এই জন্য এরা কিন্তু এই ধরনের কীটনাশক বা রাসায়নিক পদার্থ বিভিন্নভাবে মাটিকে বিভিন্ন সময় দূষিত করে চলেছে। তো এইগুলো হচ্ছে প্রধান এবং অন্যতম মাটি দূষণের কারণ। আমরা বলতে পারি যে মাটি দূষণের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে কি না, জীবাণু। বিভিন্ন ধরনের জীবাণু যারা সরাসরি মাটিতে বসবাস করে, যাদেরকে ইউডেফিক বলা হচ্ছে, এরা তো মাটি দূষণ করছি। এছাড়াও বিভিন্ন ক্রিয়াকলাপের কারণেও ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি, এরা কী করছে, মাটিতে দূষণ ঘটাচ্ছে এবং সেই মাটির সংস্পর্শে আমরা বিভিন্নভাবে আসি। তো সেই কারণে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। আর রাসায়নিক পদার্থ দ্বারা কীভাবে মাটি দূষিত হচ্ছে না, আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করি ফসল তাড়াতাড়ি পাওয়ার জন্য এবং উন্নত মানের ফসল পাওয়ার জন্য। তো সেই রাসায়নিক সার, তাতে বিভিন্ন কৃত্রিম পদার্থ, এছাড়াও ফসফেট, নাইট্রেট, এগুলো ব্যবহার করা হয়। এগুলো মাটিকে কিন্তু দূষণ ঘটায়, অর্থাৎ মাটির যে ন্যাচারাল পুষ্টিগুণ সেটাকে নষ্ট করে দেয়, সেটার জন্য মাটি দূষিত হয়। এছাড়াও আমরা বিভিন্ন আগাছানাশক, কীটনাশক এগুলো ব্যবহার করি কৃষিক্ষেত্রে, যেগুলো কিন্তু আমাদের কৃষিতে কাজে লাগলেও আমাদের সেই কৃষি জমিতে এই কীটনাশক, তারপরে আগাছানাশক, এদের অবশিষ্টাংশ মাটিতে মিশছে এবং মিশে কী হচ্ছে, মাটির কিন্তু প্রভূত ক্ষতি করছে। এবং সেই মাটি যখন আমাদের শরীরে বিভিন্ন উপায়ে, বিভিন্ন খাদ্যের মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমাদের শরীরে গিয়ে প্রবেশ করছে, তখন কিন্তু আমাদের বিভিন্ন রোগের শিকার আমরা হচ্ছি। তাহলে এই হলো মাটি দূষণের কারণ। এবার আমরা মাটি দূষণের যে ফলাফল, মাটি দূষণ হলে কী কী ক্ষতি হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাটি দূষণের ফলাফল বা মাটি দূষণের প্রভাবও বলতে পারো। তো মাটি দূষণের ফলে প্রথম যে প্রভাব সেটা হচ্ছে কার ওপর, মানুষের ওপরেই প্রভাব পড়বে, তাই না? তো ওই জন্য বলা হচ্ছে মাটি দূষণের প্রধান ফলাফল হিসেবে বলা হচ্ছে কার ওপর প্রভাব না, মানুষের ওপর প্রভাব, মানুষের ওপর প্রভাব। তো মানুষের ওপর যে প্রভাব, সেই প্রভাবগুলো কি না, দেখো, মাটির দূষকগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে আর এই তাদের বিভিন্ন রকম ভেদ অনুযায়ী তাদের প্রভাবও বিভিন্ন রকম হয়। আমরা দেখলাম মাটির যে দূষক পদার্থ সেগুলো বিভিন্ন রকম হচ্ছে এবং এদের বিভিন্ন রকম হওয়ার জন্য তাদের প্রভাবও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন ধরো, দূষক উপাদানগুলিকে মাটিতে সরাসরি স্পর্শ করা হয় অথবা জীবাণু দ্বারা বাহিত হয়ে মানুষের দেহে প্রবেশ করে। তার মানে মাটিতে বসবাসকারী জীবাণুগুলি বা দূষক পদার্থগুলোর যদি সরাসরি সংস্পর্শে আসা হয় অথবা যদি বিভিন্নভাবে
আমাদের জীবাণুগুলো বাহিত হয়ে আমাদের মানবদেহে প্রবেশ করে, তাহলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। অনেক সময় আমাদের যে প্রশ্বাস বায়ু তার দ্বারাও কিন্তু জীবাণু সংক্রমণ ঘটে, যেমন টিটেনাস রোগ সৃষ্টি করে। টিটেনাস একটা মারাত্মক রোগ, লকজ বলা হয়। এই টিটেনাস রোগ সৃষ্টি করে কে না ক্লস্ট্রিডিয়াম টিটানি বা টিটেনি যা বলবে, টিটানি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এইটা মাটি দূষণের কারণে হয়ে থাকে। এছাড়াও গ্যাস গ্যাংগ্রিন রোগ সৃষ্টি করে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস। অ্যাসপারজিলাস রোগ সৃষ্টি করে অ্যাসপারজিলাস জীবাণু, এরা কি করে অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টি করে। কি নাম না ক্লস্ট্রিডিয়াম অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টি করে কি না অ্যাসপারজিলাস নামক ছত্রাক। অ্যাসপারজিলাস। তো এই যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি অ্যাসপারজিলাস, এরা কিন্তু সবাই ইউডোফিক প্যাথোজেন। একটু আগে আমরা নামটা জেনেছি, ইউডোফিক প্যাথোজেন। অর্থাৎ এই প্যাথোজেনগুলো কি হয় না, এরা সরাসরি মাটিতে থাকে এবং মাটি থেকে এরা রোগ সৃষ্টি করতে পারে। তাহলে মানুষের ওপর দেখো প্রভাব পড়ছে। যারা ইউডোফিক প্যাথোজেন তারা তো মাটিতে থাকছেই, তো তারা মাটির সংস্পর্শে মানুষ আসার কারণে এই রোগগুলো হতে পারে, বা কোনো জীবাণু যদি মানুষের মানবদেহে বিভিন্ন মাধ্যমে যদি প্রবেশ করে তাহলেও কিন্তু এই রোগগুলো হতে পারে। অ্যাসপারজিলাসের সংস্পর্শে এলে মানে অ্যাসপারজিলাসের যে ডিজিজটা, যে রোগটা, তাতে আমাদের যে কর্ণকুহর অর্থাৎ কানের যে গহ্বর সেখানে এবং শ্বাসনালীতে বিভিন্ন সংক্রমণ ঘটায়। তার মানে বুঝতে পারছো আমাদের কতটা মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়াও মাটিজাত আরও অনেক রোগ আছে, যেমন একটা খুব পরিচিত রোগ যেমন হচ্ছে, সেটা হচ্ছে কৃমি ঘটিত রোগ। কৃমি হয় আমাদের মাটি থেকে কিন্তু হয়, কারণ আমরা জানি অ্যাসকারিওসিস নামক রোগটি সৃষ্টি করে অ্যাসকারিস লুম্বিকয়েডিস নামক কৃমি। তাহলে অ্যাসকারিস লুম্বিকয়েডিস নামক যে কৃমি, তাই সেটার নামটা আমি লিখি। এই নামগুলো কিন্তু মাটির প্রভাবের সময় কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো লিখতে হবে। তাহলে এই রোগটার নাম কি হচ্ছে না অ্যাসকারিয়েসিস। এই অ্যাসকারিয়েসিস ডিজিজ কিসের কারণে হয় না অ্যাসকারিস লুম্বিকয়েডিস নামক যে কৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস লুম্বিকয়েডিস নামক কৃমি। এছাড়াও আরও অনেক আছে এরকম জীবাণু, যেমন হচ্ছে স্ট্রঙ্গাইলয়েডেসিস, এই রোগটা সৃষ্টি হয় স্ট্রঙ্গাইলয়েডিস নামক কৃমি ইত্যাদি রোগ সৃষ্টি করে। আরও এক ধরনের রোগ আছে ইকাইনোকক্কাস নামক এক ধরনের কৃমি। আর একটা কৃমির নাম জেনে রাখো, সেটার নাম হচ্ছে রোগটার নাম হচ্ছে ইকাইনোকক্কোসিস। রোগটার নাম হচ্ছে ইকাইনোকক্কোসিস আর কৃমিটার নাম হচ্ছে ইকাইনোকক্কাস।
কক্কাস। তাহলে এই ইকাইনোকক্কোসিস রোগটা হয় কক্কোসিস ইকাইনোকক্কাস নামক কৃমির সংস্পর্শে মানুষ এলে বা কৃমি মানুষের দেহে প্রবেশ করলে এই ধরনের মারাত্মক রোগগুলো সৃষ্টি হয়। দেখো, এগুলো আমরা মানুষের ওপর যে প্রভাব পেলাম সেই প্রভাবগুলো তো আছেই, তার সাথে সাথে আরও কিছু প্রভাব আছে, সেইটা একটা মারাত্মক প্রভাব আছে। সেই প্রভাবটাকে আমরা বলি যে কি না জীব বিবর্ধন বলি। কি বলি না জীব বিবর্ধন। এটাও মানুষের ওপরে এক ধরনের প্রভাব বলতে পারো বা আলাদা পয়েন্ট হিসেবে বলতে পারি জীব বিবর্ধন। তো জীব বিবর্ধন বলার আগে আরও একটা কথা বলি যে এই যে মাটির সংস্পর্শে এই সমস্ত জীবাণুরা এলো, এগুলো তো হলোই, এছাড়াও মাটিতে মিশে থাকা বিভিন্ন পদার্থ যেমন যে পারদ, সীসা, ক্যাডমিয়াম, এরাও কিন্তু বিষক্রিয়া ঘটিয়ে মানুষের দেহরোগ লক্ষণ প্রকাশ ঘটায়। মাটিতে এই সমস্ত জীবাণু ছাড়াও বিভিন্ন ধরনের পারদ, সীসা, ক্যাডমিয়াম, এদের বিষক্রিয়া মাটির থেকে মানুষের শরীরে প্রবেশ করে, আর্সেনিক ইত্যাদি। তো যেমন সীসা থেকে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই এবং পারদ থেকে মিনামাটা, আর্সেনিক থেকে আর্সেনোকোসিস, এই ধরনের রোগগুলো কিন্তু হয়। তাহলে কোন পদার্থ থেকে কোন রোগ হয় সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন হচ্ছে পারদ থেকে বললাম কি, পারদ থেকে হচ্ছে মিনামাটা, আর সীসা থেকে ডিসলেক্সিয়া, মনে রাখবে সীসা থেকে ডিসলেক্সিয়া, আর ক্যাডমিয়াম থেকে যে রোগটা হয় তার নাম হচ্ছে ইটাই। বেশ, এগুলোও কিন্তু মানুষের ওপর প্রভাবের ওপর পড়ছে। দ্বিতীয় যে কারণটা বা দ্বিতীয় যে ফলাফলটা সেটা আমরা বলছি জীব বিবর্ধন। জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন বলা হয়। জীব বিবর্ধনকে ইংরেজিতে বলা হচ্ছে কি না বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন, দেখো এই বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন কি না বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্য স্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে জীব বিবর্ধন। ব্যাপারটা বুঝতে পারলে নাকি জানি না। খাদ্য শৃঙ্খলে নিচ থেকে ক্রমশ যদি ওপরে পুষ্টির স্তরে আমরা যাই, তাহলে এই যে কোনো একটা দূষক পদার্থ যে সঞ্চয় প্রত্যেকটা জীবের দেহে যে সঞ্চয় ঘটছে তাকে বলা হচ্ছে জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। তাহলে বায়োম্যাগনিফিকেশন কি না কোনো একটা দূষক পদার্থ সেই দূষক পদার্থটা খাদ্য যে লেভেল, অর্থাৎ যে আমাদের খাদ্য শৃঙ্খল, অর্থাৎ ধরো প্রাথমিক উৎপাদক থেকে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, সেখান থেকে প্রগৌণ খাদক, এই যে লেভেলে এই প্রত্যেকটা খাদ্য স্তরের যে লেভেল আমাদের খাদ্য শৃঙ্খলে রয়েছে, তো এই প্রত্যেকটা লেভেলে এই দূষক পদার্থটা কিন্তু বিভিন্ন জনার শরীরে সঞ্চিত হতে থাকে এবং এইভাবে ফ্লো যে হয়, এই যে তাদের শরীরে আস্তে আস্তে এই দূষক পদার্থগুলো জমতে থাকে, এই বিশেষ ঘটনাটাকে বলা হচ্ছে জীব বিবর্ধন। অর্থাৎ দূষক পদার্থের যে গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে জীব বিবর্ধন। বিগত কয়েক দশক ধরে ফসলের যে পেস্ট দমনের জন্য এবং মশা দমনের জন্য ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। তোমরা জানো ডিডিটির ফুল ফর্ম ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। তো এই ডিডিটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে এটি বাতাসে একটা দূষক পদার্থ, যেটার এক্সাম্পল ডিডিটি দিয়ে বোঝানো যাচ্ছে যে কি এই দূষক পদার্থটা কয়েক দশক ধরে এত বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে যে
এরা বাতাসে, জলে, মাটিতে বিভিন্ন জায়গায় এদেরকে কিন্তু পাওয়া যায়। শুধু তাই নয়, সেখান থেকে এই যে খাদ্য শৃঙ্খল, আমাদের যে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল, সেখান থেকে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে এবং এদের খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা টপিক লেভেলে কিন্তু এদের আমরা অস্তিত্ব পাচ্ছি এবং এরা কোনো রকম পরিবর্তন ঘটায় না। এরা যেরকম তোমার শরীরে প্রবেশ করে সেই রকমভাবেই থেকে যায় এবং দিনের পর দিন এর তোমার শরীরে প্রবেশ করতে থাকলে এর যে গাঢ়ত্ব তার মাত্রা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ তোমার শরীরে অপরিবর্তনীয় হিসেবে থাকে। এবং এই অপরিবর্তনীয় ডিডিটি তোমার শরীরে যদি দীর্ঘদিন ধরে জমতে থাকে, বুঝতেই পারছো তোমার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হবে, ক্যান্সার রোগ সৃষ্টি হবে, অনেক রকম সমস্যা দেখা দেবে, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এরকম শুধু মানুষের শরীরেই নয়, পুকুর, নদী, হ্রদের জলেও যেহেতু ডিডিটি পাওয়া যায়, তাহলে জলাশয়ের যে সমস্ত উদ্ভিদ তারা এই ডিডিটিকে শোষণ করছে, সেখান থেকে জলের যে খাদ্য শৃঙ্খল সেখানেও বিভিন্ন ট্রপিক লেভেলে কিন্তু এগুলো ছড়িয়ে যাচ্ছে। তো জলে দ্রবীভূত ডিডিটি যদি আমরা একটা খাদ্য শৃঙ্খলকে আমরা লক্ষ্য করি, তাহলে জলে আমাদের যে প্রডিউসার বা উৎপাদক সেগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ জলের মধ্যে যে সমস্ত উদ্ভিদ যারা খাদ্য তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। সেই ফাইটোপ্ল্যাঙ্কটন প্রথম তাদের শরীরে ডিডিটি প্রবেশ করছে, কারণ তারা সেখান জল থেকে কি করছে, জলে দ্রবীভূত যে খনিজ লবণগুলো জলগুলো অ্যাবজর্ব করছে, তার মাধ্যমে ডিডিটি তাদের শরীরে প্রবেশ করছে। তো সেই ফাইটোপ্ল্যাঙ্কটনদের বিভিন্ন জুপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনদের আবার বিভিন্ন ছোট মাছদের আবার বিভিন্ন বড় মাছ এরা খায়। এইভাবে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরে দেখব কি না ডিডিটি খাদক থেকে খাদকে প্রবেশ করে এবং এদের গাঢ়ত্ব বহু গুণ বৃদ্ধি পেতে থাকছে। খাদক থেকে খাদকে ডিডিটির ঘনত্বের এই যে বেড়ে যাবার যে ঘটনা, তাকেই বলা হচ্ছে জীব বিবর্ধন। তো এই জীব বিবর্তনকে যদি আমরা একটা রেখাচিত্রের মধ্যে দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে জলের খাদ্য শৃঙ্খলে যদি প্রথম আমরা জলে যে দ্রবীভূত ডিডিটি, তাহলে এই জলে দ্রবীভূত ডিডিটির পরিমাণ ধরো 0.01 ppm, এমটা ছোটো হাতে লিখতে হবে, 0.01 ppm, সরি হলো। তো 0.01 ধরো জলে দ্রবীভূত ডিডিটি আছে। তাহলে জলে দ্রবীভূত ডিডিটি প্রথম যে প্রডিউসার, জলের প্রডিউসার কে জানি আমরা, ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এদের শরীরে প্রবেশ করবে ডিডিটি, তাই না? এদের শরীরে ধরো 0.024 ppm পৌঁছালো। ফাইটোপ্ল্যাঙ্কটনকে কে খায়? ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন এদের শরীরেও কি প্রবেশ করবে? ডিডিটি প্রবেশ করবে। সেখান থেকে ধরো 0.0123 ppm জুপ্ল্যাঙ্কটন গেল। জুপ্ল্যাঙ্কটন থেকে কার দেহে গেল না, ছোট মাছের দেহে, ধরো মাছের দেহে ধরছি, মাছের দেহে কি এলো? ডিডিটি এলো। এর পরিমাণ 1.05 থেকে 12 ppm। মাছের দেহ থেকে মাছ খায় যে সমস্ত মৎস্যভুক পাখি, তাদের শরীরে ধরো ডিডিটি চলে এলো। তাদের শরীরে আসছে কত? 100 ppm। দেখো 0.01 ppm থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে গাঢ়ত্বের পরিমাণটা কী হারে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে বৃদ্ধি পাওয়ার, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ডিডিটি যে একটা জীবাণুনাশক বা কীটনাশক, যেটা কি করছে না
খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে অর্থাৎ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তাদের গাঢ়ত্বের পরিমাণ দেখো বিভিন্ন খাদকে কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। এই যে গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধির যে ঘটনা, এটাই হচ্ছে জীব বিবর্ধন। প্রথমে 0.01 ppm ছিল, তারপরে যে সর্বোচ্চ শ্রেণীর খাদক সেখানে যখন পৌঁছেছে তখন তার পরিমাণ হয়ে গেছে 100 ppm। তার মানে এই যে প্রত্যেকটা ট্রপিক লেভেলে এদের গাঢ়ত্বের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হচ্ছে জীব বিবর্ধন। তাহলে তোমাদের পরীক্ষার সময় মাটি দূষণের ফলাফল একটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও যেমন ইউট্রফিকেশন টিকা আসতে পারে, তেমনি জীব বিবর্ধন টিকা কিন্তু আসতে পারে। তো জীব বিবর্ধন টিকা এলে তোমরা জীব বিবর্ধন কাকে বলে, এটা কিভাবে ঘটে, এবং যে কোনো একটা এক্সাম্পল দিয়ে পুরো জীব বিবর্ধনের ঘটনাটা বুঝিয়ে দিতে হবে। এছাড়াও মাটি দূষণের কারণগুলো আলোচনা করো, এটাও প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো প্রত্যেকে রেডি করবে এবং খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।